সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আজকে গুণগত রসায়ন এই অধ্যায়ের একটি ক্লাস নিয়ে। তো গত ক্লাসে তোমরা যে অংশটুকু পড়েছিলে সেটা ছিল সমায়ন প্রভাব। সরি, যে অংশটুকু তোমাদের পড়ানো হয়েছিল সেটা ছিল দ্রাব্যতা গুণফল এবং সমায়ন প্রভাব, এবং আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব এবং এর সাথে রিলেটেড আরো কিছু বিষয়ে আলোচনায় আসবে। তো আমার পরিচয় নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি শাবনাম সুলতানা, সহকারী অধ্যাপক রসায়ন। আজকে আমরা যে বিষয়গুলি পড়ব, গুণগত রসায়নের যে অংশটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ক্যাটায়ন বিশ্লেষণে দ্রাব্যতা গুণফল এবং সম-আয়নের প্রভাব। এরপরে হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এবং এরপর যদি আমরা সময় পাই এরপরে ক্ষারকীয় এবং অম্লীয় মূলকের শনাক্তকরণ। এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। এবং আজকের যে পাঠ্য বিষয় আছে, যে আলোচ্য বিষয় আছে, সেই আলোচ্য বিষয় থেকে তোমরা যে বিষয়গুলি শিখতে পারবে, আমি এখানে সে বিষয়গুলির কথা উল্লেখ করেছি, অর্থাৎ দ্রাব্যতা গুণফল, ক্ষারকীয় মূলক বিশ্লেষণে বা আয়ন বা ক্যাটায়ন বিশ্লেষণে এই দ্রাব্যতা গুণফলের কি প্রভাব, এই মূলত এই বিষয়টি নিয়েই আজকের ক্লাসে আলোচনা হবে। এর সাথে রিলেটেড অম্লীয় এবং ক্ষারীয় মূলক বা লবণ বিশ্লেষণ, এর সাথে রিলেটেড বিষয়গুলি তোমরা বিস্তারিত জানতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্রাব্যতা গুণফল, এই বিষয়টি তোমাদের আগেই পড়া হয়ে গেছে। তো আমি আজকে আবারও এই সংজ্ঞাটা তোমাদের কাছে তুলে ধরতে চাই। সেটার কারণ হচ্ছে যে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বিশ্লেষণীয় রসায়নে এই দ্রাব্যতা গুণফল এবং সম-আয়নের প্রভাব কি, সে বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। সেজন্যই আজকে আবারও এই দ্রাব্যতা গুণফলের যে সংজ্ঞা সেটা আমি এখানে তুলে ধরেছি। দেখো, যখন কোনো যৌগের দ্রবণে বিদ্যমান আয়নসমূহের যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফল ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করলে লবণটি অধক্ষিপ্ত হবে, এবং অপরদিকে এই গুণফলের মান ওই উষ্ণতায় লবণের দ্রাব্যতা গুণফল মানকে যদি অতিক্রম না করে তাহলে লবণটি দ্রবণীয় হবে। এখানে আমি তোমাদের আমি এই পর্যায়ে একটি কথা বলে রাখি, আমার ভোকাল কর্ডে একটু সমস্যা আছে, যেটা ঠান্ডার কারণে প্রবলেমটা সৃষ্টি হয়। এজন্য মাঝে মাঝে কথা বলতে সমস্যা হচ্ছে। আশা করি তোমরা এটা ওভারলুক করবে। তো আমি যে কথাটি এখানে উল্লেখ আছে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে অধক্ষেপ কখন পড়বে, দ্রাব্যতা। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে দ্রাব্যতা গুণফল। তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসে তোমরা জেনেছো আয়নিক গুণফলটা কি। একই সাথে দ্রাব্যতা গুণফল পরস্পর কিন্তু রিলেটেড। তো যাই হোক, দ্রাব্যতা গুণফলের সাথে অধক্ষেপণের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে। তোমরা সে বিষয়টি হয়তো মনে রেখেছো যে দ্রাব্যতা গুণফলটা হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটি স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে। স্বল্প দ্রবণীয় লবণের উদাহরণ তোমাদের গত ক্লাসে হয়তো দেখানো হয়েছে, যেমন ধরো সিলভার ক্লোরাইড। তো এখানে যে আয়ন পাওয়া যাবে সেটা হচ্ছে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। এবং এখানে দেখো
আহ, এখানে উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেমন এখানে ফরওয়ার্ড রিয়াকশন হয় ঠিক একইভাবে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনও হয়ে থাকে। তো এই এই স্বল্প দ্রবণীয় এই বৈশিষ্ট্যটি দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্বল্প স্বল্প দ্রবণীয় লবণ। এখন যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে, দেখো যে কোনো যৌগের দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে। এখন আমরা এখানে একটি লবণ দেখছি, যেমন দেখো সিলভার ক্লোরাইড। এখন সিলভার ক্লোরাইড এটাকে যদি আমরা ঘনমাত্রা, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে আমরা এই তৃতীয় বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে ঘনমাত্রা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে লবণের ঘনমাত্রা। একই সাথে এখানে যে দুটি আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়েছে, অর্থাৎ সিলভার আয়ন, এক্ষেত্রে ক্যাটায়নের ঘনমাত্রা বা সিলভার আয়নের ঘনমাত্রা এখানে ক্যাটায়নের ঘনমাত্রা, এবং এখানে যে ক্লোরাইড আয়ন পাওয়া গেছে এটি হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রা। এখন যে বিষয়টি বলা হচ্ছে অধঃক্ষেপণের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো যে এইটি হচ্ছে লবণ এবং এটি হচ্ছে সেই লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক। এখন এখানে অধঃক্ষেপণ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে কখন অধঃক্ষেপ পড়বে, যখন এই যে এখান থেকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন পেয়েছি, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার যে গুণফলটা আছে সেই ঘনমাত্রার গুণফলটা যদি, এখানে দেখো লবণ যেটা আমরা এখানে নিয়েছি সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। এখন দেখো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফলের মান যেটা, সেই গুণফলের মান বা দ্রাব্যতা গুণফলের মান যেটাই আমরা বলি না কেন, এই দ্রাব্যতা গুণফলের মান, এই মানটি যদি বেশি হয়, এবং এই যে লবণটি রয়েছে সিলভার ক্লোরাইড, আমি এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, এই সিলভার ক্লোরাইড এই লবণটি এর যে দ্রাব্যতা গুণফল মান এটি যদি কম হয়, তাহলে কম হলে দেখা যাবে যে এখানে অধঃক্ষেপ পড়ছে। এবং ঠিক একইভাবে যদি এটি এখানে দেখো যদি এই মানটি দেখা যায়, যদি এই মানটি বেশি হয় এটি কম হয়, সেক্ষেত্রে দেখা যাবে এটি দ্রবণীয় হয়েছে, যেটা এক্ষেত্রে সাধারণত হয় না। এখানে অধঃক্ষেপ পড়বে যে লবণের ক্ষেত্রে দেখা যাবে যে তার যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ঘনমাত্রা রয়েছে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ঘনমাত্রা গুণফল, সেই গুণফলের মান যদি কম হয় এবং লবণের ঘনমাত্রা, লবণের যে দ্রাব্যতা গুণফল মান রয়েছে সেই মানটা যদি বেশি হয়, সেক্ষেত্রে লবণটি দ্রবণীয় হবে। তাহলে এখানে আমরা দেখছি যে অধঃক্ষেপণ অথবা দ্রবণীয়তার সাথে এই যে স্বল্প দ্রবণীয় লবণের কি অবস্থাটা দাঁড়ায় সেটা আমরা দেখছি, এবং এই বিষয়গুলি সাধারণত বিবেচনা করা হয় এই স্বল্প দ্রবণীয় লবণ বা আংশিকভাবে বিশ্লিষ্ট হয় যে সমস্ত লবণ তাদের ক্ষেত্রে। এখন এখানে দেখো দ্রাব্যতা গুণফল এর প্রয়োগ, এ সম্পর্কে কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে। সাধারণ লবণের বিশুদ্ধীকরণ, সলভে পদ্ধতিতে খাবার সোডার অধঃক্ষেপণ, এরপরে হচ্ছে বিশ্লেষণীয় রসায়নে এর প্রয়োগ, এবং এরপরে হচ্ছে সাবানের লবণ ক্ষেপণ। এখন যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে তার 3 নম্বর পয়েন্ট দেখো। 3 নম্বর পয়েন্টটি
অর্থাৎ বিশ্লেষণীয় রসায়নে দ্রাব্যতা গুণফলের যে প্রয়োগ সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আমি এখন আলোচনা শুরু করব। তো তার আগে যে বিষয় দুটি এখানে এখানে যে প্রয়োগ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে যে প্রয়োগের কথা লেখা হয়েছে সেই প্রয়োগটি হচ্ছে সাধারণ লবণের বিশুদ্ধীকরণ। অর্থাৎ আমরা যে লবণ সমুদ্র থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে অবিশুদ্ধ খাদ্য লবণ। সেই অবিশুদ্ধ খাদ্য লবণকে যখন আমরা আমরা যখন প্যাকেটজাত অবস্থায় আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, তখন সেই লবণটি কিন্তু পিউরিফাই করে আমরা পাচ্ছি, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি। এখন এই বিশুদ্ধ অবস্থায় যে লবণ পাচ্ছি সেটা বিশুদ্ধ কিভাবে করা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে তোমার দ্রাব্যতা গুণফল, একই সাথে আরেকটি যে টপিকের কথা আমি বললাম সম আয়ন প্রভাব, সেই বিষয়টি কিন্তু এখানে চলে আসে। তো সেটা হচ্ছে যদি এখানে লক্ষ্য করো, অবিশুদ্ধ বা বিশুদ্ধ খাদ্য লবণ আমরা যেটাই বলি না কেন সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা হচ্ছে খাদ্য লবণ। এখন এই লবণটি যদি আমরা বিশুদ্ধ করতে চাই, তো এই লবণের মধ্যে দেখো এখানে এখানে আমরা কি পাচ্ছি, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এবং এখানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সেখানে আমরা যে আয়ন পেয়ে থাকি সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো এখানে দেখো উভয় ক্ষেত্রে আমরা কিন্তু ক্লোরাইড আয়ন পাচ্ছি, এবং এই ক্লোরাইড আয়নের উভয় ক্ষেত্রে যেহেতু রয়েছে সেজন্য এই আয়নটিকে বলা হচ্ছে উভয়ের ক্ষেত্রে এই আয়ন আমরা পেয়ে গেছি, সেজন্য এটিকে বলা হচ্ছে কমন আয়ন। এবং এই কমন আয়নটা কি ইফেক্ট এখানে সৃষ্টি করছে সেই বিষয়টি এখানে এখানে এখন আমি বলবো। সেটা হচ্ছে যে দেখো, অবিশুদ্ধ খাদ্য লবণের মধ্যে অনেক ইমপিউরিটি থাকে। এখন যখন এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর এখানে যে ক্লোরাইড আয়নটা পাওয়া গেছে, সেই ক্লোরাইড আয়নটা এই উভয় ক্ষেত্রে যে ক্লোরাইড আয়ন পাওয়া গেল সেটা সমায়ন প্রভাব, এবং সেই সমায়নের প্রভাবে দেখা যায় যে এই সোডিয়াম ক্লোরাইডের যে বিয়োজন, সেই বিয়োজনটা হ্রাস পায়, এবং এই বিয়োজন মাত্রা হ্রাস পেয়ে একসময় এটা কি কেলাস আকার কেলাসন প্রক্রিয়া এখানে শুরু হয়, এবং আস্তে আস্তে এটি কেলাস আকার ধারণ করে। এবং আমরা জানি যে কেলাস অবশ্যই একেবারে পিওর যদি না হয়, কোনো সাবস্টেন্স যদি একেবারে পিওর না হয় তাহলে কিন্তু সেখানে কেলাস তৈরি হয় না। তো যখন এখানে কেলাসন প্রক্রিয়া শুরু হয়, তার মানে বুঝতে হবে যে এই জায়গায় লবণের বিশুদ্ধীকরণ শুরু হয়েছে। তাহলে আমরা দেখছি যে এখানে সম আয়নের একটি প্রভাব রয়েছে, এবং এই এখানে যখন অধক্ষেপণ প্রক্রিয়া শুরু হচ্ছে, তো অধক্ষেপণ প্রক্রিয়া শুরু হলেও দ্রাব্যতা গুণফলের সাথে অবশ্যই এর একটি সম্পর্ক রয়েছে। এখন কি সম্পর্ক রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ আমি আগে যে লবণটির যে ব্যাখ্যা তোমাদের দেখালাম, অর্থাৎ সোডিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখা যাবে কি এখানে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে, দেখো, এবং এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রা এর যে দ্রাব্যতা গুণফল এটা হবে বেশি, এবং এটি হচ্ছে কম। লবণের যে ঘনমাত্রা সেটি হচ্ছে কম, এবং যখন এই ঘটনাটা হবে তখন দেখা যাবে যে এখানে অধক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এটিও একটি কারণ বিশুদ্ধ খাদ্য লবণের কেলাসন প্রক্রিয়া শুরু হওয়ার, এটি অন্যতম আরও একটি কারণ। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখছি যে সাধারণ খাদ্য লবণের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এবং সম আয়নের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
এখন একইভাবে সলভে পদ্ধতিতে খাবার সোডার অধঃক্ষেপণ এবং সাবানের লবণ ক্ষেপণ প্রতি ক্ষেত্রে কিন্তু এইভাবে একই ঘটনা ঘটে থাকে। এখানে দেখো এই স্বল্প দ্রবণীয় লবণে সম আয়ন বিশিষ্ট কোনো সবল তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে সবল তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর বিয়োজন মাত্রা হ্রাস পায় এবং একে সম আয়ন প্রভাব বলে। যে বিষয়টি আমি বলছিলাম, যেমন দেখো এখানে ধরে নাও দুটি লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এক্ষেত্রে দেখা যাবে কি এখানে আরেকটি লবণ যদি আমরা ব্যবহার করি সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটি যদি ব্যবহার করি তাহলে দেখো এখানে অ্যামোনিয়াম আয়নটি হচ্ছে কমন, এবং এই কমন আয়নের ইফেক্টের কারণে দেখা যাবে যে যেটি সংজ্ঞায় বলা হচ্ছে যে যখন কমন আয়ন দেখা যাবে সেক্ষেত্রে কমন আয়নের প্রভাবে এখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হ্রাস পাবে। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এর প্রভাবে এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং এর প্রভাবে এটির বিয়োজন মাত্রা হ্রাস পাবে, অর্থাৎ যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তার যে বিয়োজন মাত্রা ছিল, তার যে বিয়োজন হার ছিল বা ভেঙে যাওয়ার হার ছিল সেটা আগের তুলনায় আরো হ্রাস পাবে। তো এটাই হচ্ছে সম আয়ন প্রভাব। তাহলে আমরা সম আয়ন প্রভাব কি সেটা দেখলাম। দ্রাব্যতা গুণফল এবং অধঃক্ষেপ সৃষ্টিতে দ্রাব্যতা গুণফলের ভূমিকা এ বিষয়েও আমি ইতিমধ্যেই আলোচনা করেছি যে যখন যৌগের অধঃক্ষেপণ হবে তখন ওই যৌগের উপাদান ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফল অর্থাৎ আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে, যে বিষয়টি আমি বললাম। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফলটার নাম কি? এটিকে বলা হচ্ছে আয়নিক গুণফল। এখন আমরা যে টপিকটি আজকের মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে বিশ্লেষণীয় রসায়নে দ্রাব্যতা গুণফল এবং সম আয়ন প্রভাব, এই বিষয়টি আমি এখন ব্যাখ্যা করব। তো এখানে একটি প্রশ্ন দেখানো হয়েছে, প্রশ্ন উল্লেখ করা হয়েছে। দেখো, অ্যাসিড মিশ্রিত কপার আয়ন এবং জিঙ্ক আয়ন এর দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস মিশালে শুধুমাত্র কপার সালফাইড অধঃক্ষিপ্ত হয় কেন? তো এই প্রশ্নটি কিন্তু এই বিশ্লেষণীয় রসায়নের বিষয়বস্তুর সাথেই সম্পৃক্ত। এটি হচ্ছে কপার আয়ন এবং জিঙ্ক আয়ন, এই কপার আয়নটা বা এই ক্যাটায়নটা রয়েছে গ্রুপ নাম্বার 2-এ। এখন গ্রুপ নাম্বার 2-এ কেন এটি আছে সেই ব্যাখ্যায় গেলে আমাকে একটু পিছিয়ে আসতে হবে। তোমরা একটি স্লাইড দেখো, এখানে দেখো এই ছকটা ভালো করে লক্ষ্য করো। এই যে দ্রাব্যতা গুণফলের ভিত্তিতে এখানে দেখো গ্রুপ বিভক্তিকরণ লেখা হয়েছে, হেডিংটা লেখা হয়েছে গ্রুপ বিভক্তিকরণ। এই গ্রুপ বিভক্তিকরণটা করা হয়েছে মূলত দ্রাব্যতা গুণফলের ভিত্তিতে। তো দ্রাব্যতা গুণফলের ভিত্তিতে গ্রুপ বিভক্তিকরণ যে কটি করা হয়েছে সেই নামগুলি হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। গ্রুপ 1 ভালো করে লক্ষ্য করো, তোমরা যখন ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাস করবে তখন এটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3A, গ্রুপ 3B, গ্রুপ 4 এবং গ্রুপ 5, এই রকম 5টি গ্রুপে এই ক্যাটায়ন এবং ক্যাটায়নগুলিকে বিভক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গ্রুপ বিভক্তিকরণ। এবং
এই গ্রুপ বিভক্তিকরণ যখন করা হচ্ছে তখন প্রত্যেকটি গ্রুপের জন্য একটি করে নির্দিষ্ট বিকারক গ্রুপ বিকারক নির্ধারণ করা হয়েছে। তোমরা স্লাইডে খেয়াল করো 1 নম্বর গ্রুপ যেটা, সেখানে বলা হচ্ছে ক্ষারকীয়মূলক অর্থাৎ তোমরা এটা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে আমি আজকের যে আমাদের পাঠ্য বিষয়ের যে হেডিং সেখানে কিন্তু লিখেছিলাম যে ক্যাটায়ন বিশ্লেষণে। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্রত্যেকটি হচ্ছে ক্যাটায়ন। এখন কি কি ক্যাটায়ন আছে লক্ষ্য করো, সিলভার আয়ন, মার্কারি আয়ন এবং লেড আয়ন। তো এখানে গ্রুপ বিকারক যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এখানে এই ক্যাটায়নগুলির সাথে রিয়াকশন করবে, স্বাভাবিকভাবে এখানে কিন্তু যে অধক্ষেপ পাওয়া যাবে সেই অধক্ষেপগুলি হচ্ছে সিলভার ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড এবং লেড ক্লোরাইড, এই অধক্ষেপগুলি পাওয়া যাবে। এবং এখানে যে অধক্ষেপগুলি পাওয়া যায় এর সংকেত এবং বর্ণ, সংকেত তো তোমরা দেখতে পাচ্ছ, এবং বর্ণ এখানে টেস্ট টিউবে যে বর্ণ আমরা যে বর্ণের অধক্ষেপ পেয়ে থাকি সে বর্ণটি এখানে দেখা যাচ্ছে। তো সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে এই গ্রুপ নাম্বার 1-এর জন্য যে লবণটি আমরা তোমাদের অ্যানালাইসিস করার জন্য দিয়ে থাকি সেটা হচ্ছে লেড ক্লোরাইড, লেড ক্যাটায়ন দিয়ে থাকি আমরা, লেড। এখন লেডের যে বর্ণ হয়ে থাকে সেটা এখানে টেস্ট টিউবটা লক্ষ্য করো, লেডের যে বর্ণ সেটা সেই বর্ণ, সেই অধক্ষেপের বর্ণ এখানে সাদা দেখা যাচ্ছে। তো যাই হোক, যে বিষয়টি আমি বলছিলাম যে গ্রুপ বিকারক, একটি নির্ধারিত গ্রুপ বিকারক থাকবে এবং এর সাথে বিক্রিয়া করে এখানে ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে। তো আমি এর আগের স্লাইডে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি 1 নম্বর গ্রুপের কথা বলে শেষ করে নিই, এরপর আমি 2 নম্বর গ্রুপে ওই বিষয়টি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপে লক্ষ্য করো যে ক্লোরাইড লবণগুলি তৈরি হয়েছে সেই ক্লোরাইড লবণগুলি এখানে সিলভার ক্লোরাইড যেটা লবণ পাওয়া গেছে, সেই সিলভার ক্লোরাইড লবণ এর যে দ্রাব্যতা গুণফলের মান, একটি নির্দিষ্ট দ্রাব্যতা গুণফল মান রয়েছে। মার্কিউরি ক্লোরাইড এরও একটি নির্দিষ্ট দ্রাব্যতা গুণফল মান রয়েছে এবং লেড ক্লোরাইড এরও একটি নির্দিষ্ট দ্রাব্যতা গুণফল মান রয়েছে। তো এখানে হচ্ছে 1.8 × 10⁻10, এটি হচ্ছে এটি হচ্ছে 1.5, এটি 1.2 × 10⁻18, এটি 1.5 × 10⁻⁻5। তো এইরকম দ্রাব্যতা গুণফল মান রয়েছে। সেই দ্রাব্যতা গুণফল মানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার ক্লোরাইড এবং এই যে মার্কিউরি ক্লোরাইড এদের দ্রাব্যতা গুণফলের মান কিন্তু খুবই ছোট বা খুবই কম। এখন যে 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 তত্ত্বের ভিত্তিতে এই অধক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়, আমি এর আগে তোমাদের ব্যাখ্যা করেছি যে যখন অধক্ষেপ কখন সৃষ্টি হবে, যখন এর যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার যে গুণফল রয়েছে অর্থাৎ আয়নিক গুণফল রয়েছে, এই আয়নিক গুণফল এর মান বেশি হবে এবং লবণ এর ঘনমাত্রা, লবণ এই যে সিলভার ক্লোরাইড লবণ বা মার্কিউরি ক্লোরাইড লবণ এর এর যে ঘনমাত্রা, এই লবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা মানটা যখন কম হবে তখন অধক্ষেপণ হবে। অর্থাৎ এক্ষেত্রে মানটা দেখো খুবই ছোট এবং এদের তাহলে যে আয়নিক গুণফল মান, সেই মানটা খুব সহজে এই লবণের দ্রাব্যতা গুণফল মানকে অতিক্রম করে যাচ্ছে। এই জন্য এখানে অধক্ষেপণটা খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন এই যে লেড ক্লোরাইড, এই লেড ক্লোরাইড এই মানটা তুলনামূলকভাবে এদের চাইতে বড়। তো এই বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে 1 নম্বর গ্রুপের লেডের যে অধক্ষেপণ, সেই অধক্ষেপণটা আংশিক হয়ে থাকে,
সম্পূর্ণরূপে হয় না এবং বাকি যে অধঃক্ষেপণ সেটা ২ নম্বর গ্রুপে হয়ে থাকে। সেজন্য লক্ষ্য করো তোমরা ২ নম্বর গ্রুপেও কিন্তু আমরা লেডকে দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে এটি এবং আংশিক অধঃক্ষেপণ হওয়ার কারণে কারণটাই হচ্ছে যে এখানে এর যে দ্রাব্যতা গুণফল মান, এই মানটা তুলনামূলকভাবে বড়। এখন আমরা ২ নম্বর গ্রুপে চলে আসি এবং এর আগের স্লাইডে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি একই সাথে সলভ করব। সেটা হচ্ছে ২ নম্বর গ্রুপে যে ক্যাটায়নগুলো রয়েছে সেগুলো হচ্ছে কপার আয়ন, মার্কারি আয়ন, লেড আয়ন, ক্যাডমিয়াম এবং অ্যান্টিমনি। এই কয়টি ক্যাটায়ন আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই গ্রুপের যে লবণটি অ্যানালাইসিসের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে কপার আয়ন। এবং কপার আয়ন যখন দেওয়া হয় বা যে কোনো এখানকার ক্যাটায়ন ইউজ করা হবে সেক্ষেত্রে এদের যে গ্রুপ বিকারক রয়েছে সেই গ্রুপ বিকারকগুলি হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড। তো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন সালফাইড এবং এদের রিয়াকশনের ফলে যে লবণগুলি তৈরি হবে সেগুলি হচ্ছে দেখো কপার প্রত্যেকের সালফাইড লবণ তৈরি হয়েছে, অর্থাৎ অধঃক্ষেপণ, এখানে অধঃক্ষেপণ হয়েছে। তো যে ক্ষেত্রে যখনই কোনো অধঃক্ষেপণ হয়ে থাকবে লবণের, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে এদের যে এই লবণের যে দ্রাব্যতা গুণফল মান, সেই দ্রাব্যতা গুণফল মান এদের যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি রয়েছে সেই ক্যাটায়ন অ্যানায়নগুলির ঘনমাত্রার গুণফল অর্থাৎ আয়নিক গুণফল মানের চাইতে কম বলেই এখানে অধঃক্ষেপণ হয়েছে। এবং প্রত্যেকের অধঃক্ষেপণ তোমরা এখানে যে অ্যারো চিহ্ন দেখছো, উল্টা মুখে যে অ্যারো চিহ্ন, সেই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এখানে অধঃক্ষেপ সৃষ্টি হয়। এবং তোমাদের জন্য কপার আয়ন যেহেতু ব্যবহার করা হয়, তো কপার সালফাইডের এখানে কালো অধঃক্ষেপ সৃষ্টি হয়, সেইটি বর্ণ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, কপারের কালো বর্ণ। এবং দেখো ২ নম্বর গ্রুপের যে প্রশ্নটি আমি বলছিলাম যে কপার আয়ন এবং জিঙ্ক আয়ন, এই দুটি আয়নের মধ্যে অ্যাসিড মিশ্রিত, অর্থাৎ অ্যাসিড মিশ্রিত বলা হচ্ছে। দেখো অ্যাসিড মিশ্রিত কপার আয়ন এবং জিঙ্ক আয়নের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস মিশ্রিত করলে শুধুমাত্র কপার সালফাইড অধঃক্ষিপ্ত হয় কেন? তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতে পারছি, দেখো যে অ্যাসিড মিশ্রিত অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হাইড্রোজেন সালফাইড এই গ্রুপ বিকারকটা শুধুমাত্র কপারের ক্ষেত্রে প্রযোজ্য, জিঙ্কের ক্ষেত্রে নয়, কারণ এক্ষেত্রে এখানে কোনো জিঙ্ক আয়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং কপার আয়নটি ২ নম্বর গ্রুপে অধঃক্ষিপ্ত হয় এবং ২ নম্বর গ্রুপে যে সমস্ত ক্যাটায়ন অধঃক্ষিপ্ত হয় সেই ক্যাটায়নগুলি এখানে এদের যে দ্রাব্যতা গুণফল, যে সালফাইড লবণগুলি তৈরি হলো সেই সালফাইড লবণগুলির যে দ্রাব্যতা গুণফল মান, সেই মানটি হচ্ছে কম। এদের যে নিজস্ব যে আয়নিক যে গুণফল মান আছে সেই আয়নিক গুণফল মানের তুলনায় কম, সেজন্য এরা প্রত্যেকে অধঃক্ষিপ্ত হচ্ছে। এবং একই সাথে এখানে যে জিঙ্ক আয়নের কথা বলা হয়েছে, সেই জিঙ্ক আয়নের ক্ষেত্রে দেখা যায় এই জিঙ্ক আয়নের দ্রাব্যতা গুণফল মান কপার আয়নের দ্রাব্যতা গুণফল মানের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে ২ নম্বর গ্রুপের যে গ্রুপ বিকারক রয়েছে অর্থাৎ অ্যাসিড মিশ্রিত হাইড্রোজেন সালফাইড গ্যাস, এরা কিন্তু এখানে এই জিঙ্ক আয়ন এখানে অধঃক্ষিপ্ত হবে না। অর্থাৎ অন্যান্য গ্রুপের যে লবণগুলি রয়েছে সেই লবণগুলি এদের দ্রাব্যতা গুণফল মান ২ নম্বর গ্রুপে যে লবণগুলি তৈরি হয়েছে সালফাইড লবণগুলি, এদের দ্রাব্যতা গুণফল মানের তুলনায় বেশি। তাই শুধুমাত্র ২ নম্বর গ্রুপে অবস্থিত যে ক্যাটায়নগুলি রয়েছে শুধুমাত্র সেই ক্যাটায়নগুলির সালফাইড লবণগুলি শুধুমাত্র এই গ্রুপে এসে অধঃক্ষিপ্ত হবে। এখন এই যে কেন এখানে এই ঘটনা হচ্ছে সেটা আমি একটু উল্লেখ করি। দেখো কপার এক্ষেত্রে লঘু
লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। হাইড্রোজেন সালফাইড এটি মৃদু অম্লীয় এবং এখানে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন তৈরি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এখানে কমন আয়ন হিসেবে কাজ করছে এবং এই কমন আয়ন এর প্রভাবে যে এখানে যে ক্যাটায়নগুলির যে লবণগুলি রয়েছে সেই লবণগুলির বিয়োজন মাত্রা কি করবে, এখানে বিয়োজন মাত্রা হ্রাস করবে এবং বিয়োজন মাত্রা হ্রাস করলে কি হবে, এটা এখানে মানে এই মানটি এর যে দ্রাব্যতা গুণফল মান এটি অবশ্যই অনেক কম হয়ে যাবে। তো এখানে আমরা দেখছি হাইড্রোজেন আয়নের এখানে একটি সম আয়ন প্রভাব সৃষ্টি হয়েছে। এখন 3 নম্বর গ্রুপ লক্ষ্য করো। 3 নম্বর গ্রুপে রয়েছে অ্যালুমিনিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন, ফেরিক আয়ন এবং ক্রোমিয়াম আয়ন। এবং এইখানে যে গ্রুপ বিকারক রয়েছে সেই গ্রুপ বিকারক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবং এখানে যে অধক্ষেপগুলি পড়ছে সেই অধক্ষেপগুলি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড এবং ক্রোমিয়াম হাইড্রক্সাইড। এবং যে বর্ণের এখানে অধক্ষেপ পাওয়া যায়, অর্থাৎ যেমন ধরো আয়রনের ক্ষেত্রে এখানে বাদামি বর্ণের অধক্ষেপ পাওয়া যাবে, সেটা এখানে দেখানো হয়েছে। এখন দেখো এখানে যে গ্রুপ বিকারক ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই বিষয়টি আমি আগেও ব্যাখ্যা করলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এখানে যে কমন আয়ন পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং এই কমন আয়ন ইফেক্ট অ্যামোনিয়াম আয়নের কারণে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এই বিয়োজন মাত্রাটা এখানে এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে এবং এখানে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর যে হাইড্রক্সাইড আয়নটি রয়েছে সেই হাইড্রক্সাইড আয়নটি ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রক্সাইড হিসেবে এখানে হাইড্রক্সাইড লবণ হিসেবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড এবং ক্রোমিয়াম হাইড্রক্সাইড এইভাবে এখানে অধক্ষেপ দিবে। তো এখানে অধক্ষেপ দিল। এখন চতুর্থ নাম্বার যে গ্রুপ, চতুর্থ নয় 3A এবং 3B, অর্থাৎ 3B 3-এর খ নাম্বার গ্রুপে লক্ষ্য করো জিঙ্ক আয়ন, নিকেল আয়ন, কোবাল্ট আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়ন। এখানে এই কটি এই গ্রুপে এই কটি ক্যাটায়ন রয়েছে এবং এখানে যে দেখো যে গ্রুপ বিকারকগুলি এখানে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে আগের যে গ্রুপ বিকারক ছিল সেই গ্রুপ বিকারকের সাথে হাইড্রোজেন সালফাইড যোগ করা হয়। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যোগ করলে কি হবে, এখানে হাইড্রোজেন সালফাইডের যে সালফাইড আয়ন তৈরি হয় সেই সালফাইড আয়নটি এখানে সালফাইড লবণ হিসেবে অধক্ষিপ্ত হবে। হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়েছে। আগের যে আমরা এখানে দেখলাম, দেখো অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন। তো এখানে এই যে কমন আয়ন ইফেক্ট এটি হয়েছে এবং এই কমন আয়ন ইফেক্টের কারণে এখন দেখো যে এখানে সালফাইড আয়ন তৈরি হয়েছে, সালফাইড লবণ তৈরি হয়েছে। এর কারণ কি, এখানে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়েছে, হাইড্রোজেন আয়ন এবং এখানে সালফাইড আয়ন তৈরি হয়েছে এবং এখানে এই যে হাইড্রোজেন এখানে যখন এর বিয়োজন মাত্রা হ্রাস পেল তখন দেখা যায় কি যে এটি সালফাইড আয়নটি এটি অধিক হারে, যদিও এটি মৃদু অম্লীয় এবং এটি ধীরে ধীরে আংশিকভাবে বিয়োজিত হয়, তখন এর বিয়োজন হারটা বৃদ্ধি পেল এবং এখানে দ্রবণে তখন কি হয়, সালফাইড আয়নের ঘনমাত্রা বা সালফাইড আয়নের
পরিমাণটা অনেক বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে এই গ্রুপের যে ক্যাটায়নগুলি রয়েছে সেই ক্যাটায়নগুলির সাথে সালফাইডগুলি যুক্ত হয়ে সালফাইড লবণগুলি তৈরি করেছে, অর্থাৎ জিঙ্ক সালফাইড, নিকেল সালফাইড, কোবাল্ট সালফাইড, ম্যাঙ্গানিজ সালফাইড এইরকম লবণ তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা এই সংক্ষেপে গ্রুপ বিভক্তিকরণ যেটা সেটা জানতে পারলাম। একইভাবে 5 নম্বর গ্রুপেও যে সমস্ত ক্যাটায়ন রয়েছে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এখন আমি তোমাদের মোটামুটি এই ক্যাটায়ন বিশ্লেষণে দ্রাব্যতা গুণফলের যে প্রভাব সেটা সম্পর্কে আলোচনা করলাম সংক্ষেপে। এটি অনেক একটি বিস্তারিত বিষয়। তোমরা ভবিষ্যতে আরো এই সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি বলবো, সেটা হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এ সম্পর্কে। এখন এই আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এটি ব্যাখ্যা করার পূর্বে আমি বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে আয়নিক যৌগ, যে সমস্ত যৌগগুলিকে আয়নিক যৌগ বলা হয়, তারা কিন্তু প্রত্যেকেই কঠিন পদার্থ। এবং একটি অন্যতম আয়নিক যৌগের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমি এটা দিয়ে আজকে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এই বিষয়টি ব্যাখ্যা করব। এবং দ্রবণীয়তার যে শর্ত এখানে দেখো উল্লেখ করা রয়েছে, সেটি হচ্ছে ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি। তো ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি কি সেটি ব্যাখ্যা করব। এখানে দেখো আমি যে কথাটি বললাম যে প্রত্যেকটি আয়নিক যৌগ কঠিন পদার্থ, এবং আমরা জানি যে কঠিন পদার্থগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অত্যন্ত প্রবল, এবং এখানে এরা গুচ্ছাকারে এবং একটি নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত থাকে। তাহলে যদি এইখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের গঠনটি কল্পনা করি, তাহলে এরকম হতে পারে। দেখো, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, এইভাবে এটি যুক্ত অবস্থায় থাকে। তাহলে এখানে এইভাবে সুনির্দিষ্ট বিন্যাসে অবস্থিত আমরা সোডিয়াম ক্লোরাইডের একটি শেপ, একটি গঠন ধরে নিই। এখন এটি দ্রবণীয়তা, যেটা আমার হেডলাইন দেখো, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং এটি কিভাবে পানিতে দ্রবণীয় হচ্ছে সেই বিষয়টি আমি এখানে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, যদি এখানে পানিতে একে দ্রবীভূত করি, তাহলে কিভাবে এটি দ্রবীভূত হচ্ছে লক্ষ্য করো। এখানে যে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, এইখানে হচ্ছে সোডিয়াম, এই আয়নিক যৌগটি দ্রবণীয়তা ব্যাখ্যা করছি। তার মানে কি, এখানে এর যে গঠন সেটি ভেঙে যাচ্ছে। এখন ভেঙে যাচ্ছে কেন, সে কারণটি হচ্ছে যে এই যে এখানে আয়নিক যৌগ একটি সুনির্দিষ্ট বিন্যাসে রয়েছে, সেই বিন্যাসটি, অর্থাৎ এই কেলাস আকার, এখানে কেলাস আকার গঠন নিয়ে আছে। এই কেলাস আকার গঠন বা একটি সুনির্দিষ্ট বিন্যাস তৈরি হওয়ার কারণই হচ্ছে যে এই যৌগের মধ্যে এর ল্যাটিস শক্তি বিদ্যমান, অর্থাৎ ল্যাটিস শক্তি থাকার কারণে এখানে এরা সুনির্দিষ্ট বিন্যাসে অবস্থান করছে। অর্থাৎ একটি ক্যাটায়ন একটি আনায়ন, অর্থাৎ ক্যাটায়ন আনায়ন পরস্পরকে আকর্ষণ করছে এবং এরা পরস্পরকে আকর্ষণ করে একটি সুনির্দিষ্ট বিন্যাসে অবস্থান করছে। এখন যদি এটি পানিতে দ্রবণীয় হয়, তাহলে এই পানিতে দ্রবণীয় করতে গেলে একে এই ল্যাটিস শক্তি এটিকে ভাঙতে হবে। এখন এটিকে ভাঙতে গেলে
ল্যাটিস শক্তিটা ভাঙতে গেলে এখানে অন্য কিছু একটি সংযোজন প্রয়োজন, কারণ এর মধ্যেকার শক্তিটাকে ভাঙতে গেলে তৃতীয় কোনো বিষয় এখানে আসতে হবে। সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি এটিকে আমি দ্রবীভূত করছি কার মধ্যে? পানির মধ্যে। তাহলে যদি এই পানির অণুটি এর মাঝখানে চলে আসে, তাহলে এই এই যে এই যে পানির অণুটি এর মাঝখানে চলে আসার ফলে কি হবে? এর মধ্যে যে ল্যাটিস শক্তিটা রয়েছে সেই ল্যাটিস শক্তিটা দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে গেলে এবং এখানে একে সরিয়ে এই আকর্ষণকে সরিয়ে যদি এখানে পানির একটি অণু যদি স্থান করে নেয়, সেক্ষেত্রে কি হবে? পানির অণু সংযোজিত হবে এবং পানির অণু সংযোজিত হলে এইখানে আরেকটি পাওয়ার সৃষ্টি হবে। সেই পাওয়ারটিকে বলা হচ্ছে হাইড্রেশন শক্তি। তাহলে আমরা জানলাম দ্রবণীয়তার শর্তের ক্ষেত্রে ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি কি। এখন দেখো কখন কোনো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ হাইড্রেশন শক্তিকে অবশ্যই বেশি হতে হবে। ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তিকে অবশ্যই বেশি হতে হবে, তাহলে সেই যৌগটি পানিতে দ্রবীভূত হবে। এখন এখানে যেটি ঘটে সেটি হচ্ছে এখানে অসংখ্য পানির অণু দেখো এখানে চারিদিকে এইভাবে ঘিরে আছে। এখানে এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে ভেঙে এরা এইভাবে পানির অণু সোডিয়াম ক্যাটায়নের সাথে চারিদিকে ঘিরে আছে এবং ক্লোরাইড আয়ন এর চারিদিকে ঘিরে ধরবে, অর্থাৎ পানির অণু এখানে সংযোজিত হবে। তাহলে পানির অণু সংযোজিত হওয়ার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে হাইড্রেশন শক্তি। এবং এই হাইড্রেশন শক্তির মান যখন বেশি হবে, তখন এই ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তির মান যখন বেশি হবে, তখন সেই লবণটি পানিতে দ্রবীভূত হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন যদি আমরা একটি প্রশ্নের মাধ্যমে বিষয়টি লক্ষ্য করি, সেটি হচ্ছে দেখো সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড, এই সিলভারের এই চারটি লবণের মধ্যে দেখো এই তিনটি লবণ হচ্ছে পানিতে অদ্রবণীয়। এই চারটি লবণ হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং এটি হচ্ছে পানিতে দ্রবণীয়। এখন কেন এই ঘটনা হয়, এ ধরনের একটি প্রশ্নও হয়ে থাকে যে এই লবণগুলি পানিতে অদ্রবণীয় কিন্তু এটি দ্রবণীয় কেন? এখন ওই যে বিষয়টি আমি বললাম যে এদের ক্ষেত্রে এদের যে হাইড্রেশন শক্তি আছে, সেই হাইড্রেশন শক্তির মান অবশ্যই এই দ্রবণীয় কখন হবে? যদি হাইড্রেশন শক্তির মানটি বেশি হয় এবং ল্যাটিস শক্তির মানটি কম হয়। তাহলে অদ্রবণীয়র ক্ষেত্রে কি হবে? হাইড্রেশন শক্তির মানটা কম হবে এবং ল্যাটিস শক্তির মান বেশি হবে। বেশি হওয়ার কারণে এটি পানিতে অদ্রবণীয়। এবং এইটার ক্ষেত্রে এখানে আমরা জানি যে এই যে ফ্লোরাইড আয়ন, এই যে সিলভার আয়ন এবং ফ্লোরাইড আয়ন যেখানে আমরা পাই, সেই ফ্লোরাইড আয়নটা কিন্তু অত্যন্ত ছোট আকারের। এবং এই ছোট আকারের এই যে ফ্লোরাইড আয়ন, এই অর্থাৎ এখানে এটি আকারে ছোট হওয়ার কারণে একে কি করা যাবে? একে সহজে এখান থেকে সরিয়ে দেওয়া যাবে। সরিয়ে দেয় অর্থাৎ এখানে পানির অণু সংযোজিত হওয়ার সুযোগ পাবে বা হাইড্রেশন শক্তির মানটা এখানে বৃদ্ধি পাবে। তাহলে হাইড্রেশন শক্তির মান বৃদ্ধি পাওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে সিলভার ফ্লোরাইড আয়নটি এটি পানিতে দ্রবীভূত হয়। আর এই লবণগুলি হাইড্রেশন শক্তির মান কম এবং ল্যাটিস শক্তির মানটা বেশি হওয়ার কারণে এটি পানিতে দ্রবীভূত হয় না, এটি পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা দেখলাম এখানে দ্রবণীয়তা কিভাবে
আয়নিক যৌগের দ্রবণীয়তা ক্ষেত্রে ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি কিভাবে কাজ করে। তো আজকের আমার যে বিষয়বস্তু, আমি যে পাঠ্য বিষয় আজকে উল্লেখ করেছিলাম, সেখানে লবণ বিশ্লেষণ সম্পর্কেও কিছু আলোচনা করব, সেই বিষয় সেটা তোমাদের জানিয়েছিলাম। তবে যে যে এই অংশটি অনেক ব্যাখ্যা সাপেক্ষ, আশা করি এর পরবর্তী ক্লাসে পরবর্তী শিক্ষক অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা নিশ্চয়ই আজকের যে বিষয়গুলি রয়েছে এগুলো বুঝতে পেরেছো, এবং আরো ভালোভাবে বোঝার জন্য তোমরা পাঠ্যপুস্তকের সহযোগিতা নিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এবং আমি এখন ক্লাস এখানেই শেষ করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা সবাই সতর্ক থাকো, সাবধানে থাকো, এবং এবং পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থায় সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সুরক্ষার জন্য। তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।